দেখছেন এন্ডলেস এক্সপ্রেশন এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি মজুমদার। আজকে আমি যেই ব্যক্তিত্বের সঙ্গে আমি আজকে বসেছি আজকের বৈঠকে, তিনি হচ্ছেন নুরুল ইসলাম লস্কর স্যার, যার নামই যথেষ্ট। স্যার, আপনাকে আজকের বৈঠকে এন্ডলেস এক্সপ্রেশনে স্বাগতম জানাচ্ছি। আমিও অধীর আগ্রহ নিয়ে বসে আছি, কিভাবে চালিয়ে যাও সেটা এখন দেখতে হবে। ঠিক আছে স্যার, বলছি আমরা আজকের বৈঠক পর্বকে এগিয়ে নেওয়ার আগে আমি আপনার যেটা ওয়েলকাম স্পিচ, আপনার তো এতগুলো মানে সারা জীবনে এতগুলো অ্যাচিভমেন্ট আমি মনে রাখতে পারছি না, যার জন্য আমি সেটা লিখে নিয়েছি এবং সেটা আমি আমাদের দর্শকদের জানিয়ে দিচ্ছি। মিস্টার নুরুল ইসলাম লস্কর, his name itself is enough, a well-known personality. Earlier, he worked as the Chief Manager Public Relations at SBI Northeastern Circle, Guwahati. He is the founder chairperson of Public Relations Council of India, in short PRCI, Guwahati chapter. I call him Lashkar Sir. He is a visiting faculty to many institutions where he conducts sessions on communication, personality development, and public relations. Mr. Lashkar visited the USA in 1976 as a member of the Rotary International Group Study Exchange Team. While serving in SBI, he helped SBI bag the Mother Teresa Award for Outstanding Community Service given by Loyola College of Business Administration, Chennai. In 2020, Mr. Lashkar given the Biju Phukon Award by the Royal Affair Guwahati for his lifetime contribution to the field of public relations. His book, Beyond Soft Skills, serves as a handbook for all aspiring PR practitioners across the country. He has written also a Bengali book. I read that book named Na Bola Kotha. And one more thing, if I don't mention, then his introduction will be incomplete. That is, he also worked in editorial in 2 leading English dailies of Assam, besides establishing PR consultancy agency, the first PR agency of Northeast India, Capsford. In 2006, one of my well-wisher make introduced with Lashkar Sir. After then, I joined Capsford as a public relation officer. That time I learned a lot from him. That was a very good experiences for me. Sir, welcome to my podcast, Endless Expression. I wholeheartedly welcome you and thank you for joining today's talk show. Thank you. It's a great pleasure for me too. Sir, আমি প্রথমে জানতে চাইবো আপনি কেমন আছেন এবং হাউ ইজ ইয়োর লাইফ গোয়িং অন? আমি ভালোই আছি, ভগবান কৃপা করেছেন, সবসময় আমাকে ভালোই রেখেছেন। ভালো থাকা না থাকাটা একটা মানসিক অবস্থান, ইট ইজ এ মেন্টাল স্টেট। আমি যদি সকালে উঠেই ভেবে নেই যে আমি ভালো নেই, তাহলে আমি কোনো ক্রমে ভালো থাকতে পারবো না। তো আমাকে সকালে উঠেই ঘুম থেকে উঠে ঠিক করে নিতে হবে আমি ভালো থাকবো, ভালো আছি, আর 10 জনের ভালো করব, তাহলে দিনটা ভালোই কেটে যায় এবং এক একটা করে দিন কাটে, সেটাই আমাদের জীবন। Yes, that is very much true. At present, Madam is suffering from such a disease like dementia. I realize that it's a very tough period in your life. How could you handling your home and social media? আমার স্ত্রীর ডিমেনশিয়া হয়েছে, সেটা আজ প্রায় 5-6 বছর হয়ে গেছে। তো এটাকেও আমি জীবনের একটা অংশ হিসাবে ধরে নিয়েছি, পার্ট। এগুলিতে তো আমাদের নিজেদের কোনো কর্তৃত্ব নেই, কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই, তো মেনে নিতে হবে। তো আমি এটাকে একদম সংক্ষিপ্ত ভাবে এরকম দেখি যে যে স্ত্রী, যে ভদ্রমহিলা সারা জীবন আমাদের জন্য করেছে,
ছেলে মেয়েকে মানুষ করেছে, আমাকে সবকিছুতে সাহায্য করেছে। আমার বাবা মা, ওর বাবা মা যখনই ওরা এসেছে ওদের দেখাশোনা করেছে। বাড়িতে যত গেস্ট অতিথি এসেছে সবার দেখাশোনা করেছে, কোনো কিছুতে ত্রুটি ছিল না। তারা তাছাড়া বাইরেও কাজ করেছে, ও পিআরওর কাজ করেছে আচ্ছা অনেক বছর। কিন্তু যখন এই ডিমেনশিয়া হয়ে গেল ধীরে ধীরে ওর স্মৃতিশক্তি মানে কমতে থাকলো। এখন অনেকই কমে গেছে, ও নিজের নামটা নিজে বলতে পারে না। আচ্ছা আচ্ছা আর ওর কোনো ডিসিশন মেকিং পাওয়ার নেই, কোনো সিদ্ধান্তও নিতে পারে না যে এখন কি করব, আমি বাথরুম যাব না আমি খাবো না আমার খিদে পেয়েছে, সে কিছু বলতে পারে না। তো আমাকে সব কিছুর উপর নজর রাখতে হয় সবসময়। আর আমাকে না দেখলে বেশ যেমন খুব আনইজি বা নিজেকে খুব দুর্বল মনে হয় ওর, তো আমাকে কাছে থাকতে হয়। যার জন্য আমি ইদানিং বাইরের অনেক কাজকর্ম আমি ছেটে দিয়েছি, যাই না আমি সবে, খুব কমই যাই। বাড়িতে বসে যেটুকু করা যায় করি আর ওর সাথে সময় কাটাই। স্যার হোয়াট ডক্টরস সেড, মানে ইজ দিস ডিজিজ কিউরেবল ইন ফিউচারে? এই মানে ওনার মানে স্মৃতিশক্তি যেটা মুছে গেছে মগজ থেকে, সেটা কি ফিরে আসার কোনো সম্ভাবনা? না, এটাতে মানে ডিমেনশিয়াকে বলে একটা ইররিভার্সিবল ডিজিজ, মানে রিভার্স হয় না। কারণটা কি, প্রত্যেক দিন নিজের মানে ব্রেনের মগজের কিছুটা সেল ডেথ হয়ে যায়, মারা যায়। তো এরকম ব্রেনের সেল কমতে থাকে, যার জন্য ব্রেনের নানা রকম অ্যাক্টিভিটিস, স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার যেটা ক্যাপাসিটি, সামনে দিকে মানে অনেক বছর যাওয়ার পর অনেক কিছু করার ক্যাপাসিটি, হাত পা নড়াচড়া করার সেই শক্তি থাকে না, ক্যাপাসিটি থাকে না। তো ইররিভার্সিবল। তবে একটা মানে আশার যেটাকে বলে ঝলক এসবের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যদি ভালো সেবা শুশ্রূষা করা হয়, কেয়ার গিভিং যাকে বলে ইংরেজিতে, তাতে রোগীর অনেকটা মানে সুরাহা হয়, অনেকটা সুরাহা হয়। তো একজন ডিমেনশিয়া রোগী সব দিক দিয়ে নর্মাল, শুধু দুটা জিনিস ওদের মানে যেটা কমজোরি বা উইকনেস, সেটা একটা হচ্ছে নো ডিসিশন মেকিং। কি করবো না করবো সেই ডিসিশন নিতে পারে না। আমি এদিকে যাব কি ওদিকে যাব সেটাও ডিসিশন নিতে পারে না। আমি উঠবো কি বসবো সেই ডিসিশন নিতে পারে না। আর আরেকটা হচ্ছে স্মৃতি, স্মৃতিশক্তি নেই, নিজের নাম জানে না, নিজের স্বামী ছেলে মেয়ে কারোর নাম জানে না। কারোর সাথে দেখা হলে মনে মনে হয় বুঝতে পারে যে একে আমি চিনি, কিন্তু সে কে, তার নাম কি, কোথা থেকে আসছে সেটা করতে পারে না। কিন্তু বাকি সব ক্ষেত্রে নর্মাল, সব কিছু মনের মধ্যে ওদের আসে যায়, ওরা এক্সপ্রেস করতে পারে না, কারণ ওরা ওয়ার্ড খুঁজে পায় না, শব্দ খুঁজে পায় না। তো সেটা বুঝে নিতে হয়। আর সমাজে ডিমেনশিয়া নিয়ে যদি আরো একটু সজাগতা জাগে, তাহলে ডিমেনশিয়া রোগী অনেক সমস্যার সমাধান হয়। কিন্তু সমস্যা ডিমেনশিয়া রোগীর সেরকম নেই, ও তো কিছুই বুঝতে পারছে না। ওর নিজের ব্যথা হচ্ছে, ওর খিদে পেয়েছে, ওর কিছু বুঝতে পারছে না। কিন্তু যে কেয়ার গিভার, যে সেবা শুশ্রূষা করছে, সে যদি খুবই একান্ত আপনজন হয়, ওর মনে দুঃখ যে যার কাছ থেকে আমি এত কিছু আশা করি সে আজ আমাকে চিনতে পারছে না। আর আরেকটা ব্যাপার হলো ফিজিক্যালি, মানে শারীরিক ভাবে অনেক খাটনি, সকাল থেকে রাত পর্যন্ত ওকে চান করিয়ে দেওয়া, ওকে খাওয়ানো, ওর কাপড় চেঞ্জ করে দেওয়া, এটা সেটা যত কিছু, সব চুল আঁচড়ে দেওয়া, সবকিছু করে দিতে হয়। তো এটার জন্য অনেক চাপ পড়ে। সেই ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যরা, এমনকি সমাজের অন্য লোকেরা যদি এগিয়ে আসে, তাহলে যে কেয়ার গিভার তার অনেক সুরাহা হয়। তো বিদেশে আজকাল এটা একটা সিস্টেমেটিক ভাবে হচ্ছে, সরকার থেকে অনেক সাহায্য করা হয়। বা কলেজে হায়ার স্টাডিজের জন্য জেরন্টোলজি বলে একটা সাবজেক্ট আছে, যা মানে অনলি সিনিয়র সিটিজেন্স বা বৃদ্ধ বয়স্ক লোকদের দেখাশোনার জন্য ওই সাবজেক্ট। ওই স্টুডেন্ট গুলো এসে ডিমেনশিয়া রোগীর বাড়িতে যথেষ্ট সময় দেয়, এটা করে দেয় ওটা করে দেয়, পাশে বসে কথা বলে। ওর জন্য ওরা মার্কস পায়, পরীক্ষায় ও পেপারে ওরা মার্কস পায়। তো ওই জিনিসটা সুন্দরভাবে একটা সিস্টেম এসে গেছে। তো আমাদের দেশেও যদি ধীরে ধীরে এরকম হয়, কারণ আজকাল ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়ছে। আর যে কোনো লোকের হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থেচার, ওনার ডিমেনশিয়া হয়েছিল, উনি তো এখন নেই। বাংলাদেশের এখন যে
ওয়ার্কিং গভর্নমেন্ট যেটা আছে, তার প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ ইউনিস। হ্যাঁ, তার স্ত্রী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টের হেড ছিলেন। আচ্ছা, উনি এখন ডিমেনশিয়াগ্রস্ত। উনি নিজের আচ্ছা। স্বামী ছাড়া কাউকে চিনেন না। চিন। সেই জন্য মোহাম্মদ ইউনুসকে যথেষ্ট সময় স্ত্রীকে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাডাম এই যে এই রোগে মানে আক্রান্ত হয়েছে, আপনি প্রথম কি করে বুঝলেন? আমি বুঝতে পারিনি, কারণ আচ্ছা আমার সাথে রোজ ওঠা বসা, আমার হ্যাঁ। চোখে কোনো নজর আসেনি, আচ্ছা, নজরে পড়েনি। হুম, আমার ছেলে মেয়ে ওরা বাইরে থাকে, হ্যাঁ হ্যাঁ ওরা যখন ফোন করতো তখন হ্যাঁ, ওরা নজর করেছে। আমাকে একদিন ওরা বললো পরে যে আপনি এটা অবজার্ভ করেছেন কিনা, মা একই কথা বারবার বলছে, একই কথা আমাদেরকে বারবার জিজ্ঞেস করছে। আচ্ছা, ওখান থেকে শুরু হলে আমরা বুঝতে পারলাম যে ও ঠিক মনে রাখতে পারছে না কি কথা হয়েছিল, সেটা আবার রিপিট করছে। ইনসিডেন্ট গুলো তখন ভুলে যাচ্ছে। তখন আমরা সেই কি কি স্টেপ নিতে হবে, ডক্টর, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, হুম হুম হুম, নিউরোলজিস্ট ওদেরকে কনসাল্ট করা শুরু করলো। আচ্ছা, তো এখন অবস্থা এখনো যথেষ্ট নিয়ন্ত্রণে আছে, হুম হুম, আর আমাদেরকে সবসময় মানে অ্যালার্ট থাকতে হবে। হুম হুম। ডক্টররা কি বলছেন, কেন এই রোগীর সংখ্যা বাড়ছে? এর নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, গবেষণা হচ্ছে, কিন্তু এখনো সঠিক সঠিক কোনো কারণ কারণটা খুঁজে নির্ণয় করা যায়নি। বের করা যায়নি। তবে আশা করা যাচ্ছে এত রিসার্চ হচ্ছে, কিছু 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 জিনিস হয়তো সামনে আসবে। তবে এটাকে প্রিভেন্ট করার জন্য ব্রেনের চর্চাটা খুবই জরুরি। যে যত চর্চা করবে তার রিস্কটা একটু কম হয়। হুম, মানে যেমন ধরুন বই পড়া হোক, বই পড়া, বা ক্রসওয়ার্ড গেমস, crossword, ব্রেনের অনেকগুলো গেমস আছে, আচ্ছা ওয়ার্ড ব্রেন গেম, গেম, ওগুলি আচ্ছা করা। আচ্ছা, আর নিজেকে সবকিছুতে অ্যাক্টিভ Active করে রাখা, রাখতে হয়। সোশ্যালি অ্যাক্টিভ হওয়া খুবই হ্যাঁ, হ্যাঁ, সমাজে জরুরি। বা নিজের পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে উঠা বসা, গল্প করা। নিজেকে যদি কেউ আড়াল করে নেয়, সরে যায়, হুম, একা একা থাকতে ভালোবাসে, হুম, হুম। তখন এর রিস্কটা বেড়ে যায়। বেড়ে যায়। সেটা এরকম মানে মনে করা হয়। I will pray to God that she will get her normal life. প্রার্থনার অনেক শক্তি, সেটা কেউ যদি প্রে কারণ করে, আমি প্রার্থনা করে। ম্যাডামকে খুব আগে থেকে চিনি, ইটস বিন এ 20 years. হ্যাঁ। She's also very humble person. আচ্ছা, আমরা এই বৈঠকের এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, স্যার, ইউ আর বর্ন এন্ড বট আপ আসামস বরাক ভ্যালি। আপনি যেই মানে এখানে পরিবেশে তোমাকে বড় কারেক্ট করে হয়েছে- দিচ্ছি, হ্যাঁ, বর্ন এন্ড ব্রট আপ বরাক ভ্যালি না। আচ্ছা। জন্ম আমার হয়েছিল শিলংয়ে, শিলং, কিন্তু আচ্ছা, আমার আচ্ছা, বাবা মা ওরা বরাক ভ্যালি থেকেই শিলংয়ে এসেছিল, আচ্ছা, ব্রিটিশ আচ্ছা। ব্রিটিশ টাইমে। আচ্ছা, তো বড় হয়ে ওটা শিলং। শিলং আসামের রাজধানী ছিল হ্যাঁ তখন হ্যাঁ শিলং, হ্যাঁ হ্যাঁ, এখন তখন মেঘালয়তে তো আছে। গ্রেটার আসাম ছিল। বলছি, আপনার ছোটবেলার ঠিক মানে ওই পরিবেশটা, সেই ক্যানভাসটা আপনি কিভাবে ডেসক্রিপশন করবেন? সেটা খুব রঙিন কেমন ছিল। ছিল? আমাদের ছোটবেলার যে পরিবেশ বা যেসব জায়গায় আমরা আমাদের শৈশব কাটিয়েছি, হুম, খুবই রঙিন ছিল সবকিছু। আর সবকিছু অকৃত্রিম, এখন কৃত্রিম তো ছিল মানে না। সব হ্যাঁ, সর্বত্রই দেখছি ডিজিটাল। খাওয়া বাচ্চাদের দাওয়া, লোকের ছোটবেলা থেকে আচরণ, স্কুলে মানে লটস অফ প্রেসার, অনেক কিছু মানে হোমওয়ার্ক থাকে, এটার পরে এটা, একটার পর একটা অ্যাক্টিভিটিস থাকছে। সবকিছু ন্যাচারাল ছিল। আগেরকার দিনে আমাদের ওই এতটা চাপ ছোটবেলায় তো ছিল না। মোবাইলও ছিল না, হ্যাঁ, কম্পিউটারও ছিল না। তো আমরা কাদা মেখে, জলে ডুবে, পুকুরে নেমে খেলাধুলা করেছি। তো সেটার একটা আলাদা আনন্দ ছিল। অন্যরা মাছ ধরছে, পুকুরে নেমেছে ওদের সাথে। হুম, হুম, নিজে তো শিলংয়ে যখন জন্ম হয়েছে, বড় হয়েছে, মাছ নিজে ধরতে পারিনি। তো আচ্ছা। ওরা মাছ ধরার পর মাছটা হাতে নিয়ে আসতাম, তারপরে সেটা শিলং বোতলে ইটসেলফ ঢুকিয়ে ইজ ওইখানে এত ঠান্ডার জায়গা। আজকের থেকে 50 বছর আগে তখন তো আরো ঠান্ডা ছিল। তখন এমন হতো, যেটা জলের কল, হ্যাঁ হ্যাঁ, রাতে জলের কলের ভেতরে যে জল, সেটা হ্যাঁ। জমে যেত, বরফ বরফ হয়ে হয়ে যেত। যেত। তো সকালবেলা টেপটা খুললে, কলটা খুললে জল বেরোতো না। হ্যাঁ, তখন হ্যাঁ, সেখানে শিলংয়ে একটা কাঠ আছে, ওকে ধূপ লাকড়ি বলে। আচ্ছা, ওটা দিয়ে মানে চুলাতে আগুন ধরানো হয়, হ্যাঁ, সেই হ্যাঁ। ধূপ লাকড়ি জ্বালিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কলটাকে গরম করে গরম করে। তারপরে জল বেরোতো। আর আমরা কি ভেরি করতাম, ইন্টারেস্টিং। আমরা কমলা হ্যাঁ। যে আছে না, হ্যাঁ, শিলংয়ে হ্যাঁ। তো তখন বেশ কমলা হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যেত। হ্যাঁ। সেই কমলাটা চিপে রসটা নিংড়ে কাপে রাখতাম। আচ্ছা, আর তার মধ্যে একটা মাঝখানে কাঠির মতো কোন একটা জিনিস সুতো দিয়ে বেঁধে বাইরে রেখে দিতাম। সেটা আচ্ছা। সকালে আইসক্রিমের মতো, আইসক্রিম তো ঠিক বলবো না, আইস স্টিকের মতো হয়ে যেত। আচ্ছা। সেটা আমরা চুষে চুষে ও চুষে রাতে খেতাম। রেখে দিলে ও বরফ হয়ে যেত? হ্যাঁ, রাতে মাঠগুলো সাদা হয়ে যেত।
ওটাকে ঠিক বরফ বলা তো যায় না, হ্যাঁ হ্যাঁ কিন্তু আইস না, হ্যাঁ, স্নো স্নো আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। স্যার রিসেন্টলি আপনি কয়েক মাস আগে চাণক্য অ্যাওয়ার্ড পেয়েছেন। যখন আপনার নামটা এই অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হলো, তখন হাউ ওয়াজ ইয়োর ফিলিংস? বাংলায় কি বলবো, বাংলায় যেটাকে বলে আহ্লাদে আটখানা হয়ে যাওয়া। লিটারেলি হয়নি, আমি একখানাই ছিলাম, কিন্তু মনে মনে হলো আমি আহ্লাদে আটখানা হয়ে গেছি। কিন্তু সেই যে তৃপ্তির যে অনুভব, ফিলিং, সেটা আমি খুব বেশি করে এক্সপ্রেস করতে পারছিলাম না, প্রকাশ করতে পারছিলাম না। কেন কি, যারা অ্যাওয়ার্ডটা দিচ্ছে, পাবলিক রিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, ওরা কিন্তু চিঠিতে ইমেইলে আমাকে জানিয়ে দিয়েছিল যে যতক্ষণ আমি নিজে গিয়ে অ্যাওয়ার্ডটা সে কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে নিব না, ততক্ষণ যেন আমি মিডিয়াতে বা অন্য কোনো পাবলিক ফোরামে জিনিসটা না জানাই। তো যা হয়, মানে জিনিসটা আমার পেটের মধ্যে রেখে বেরোচ্ছে না, বাটারফ্লাই ওয়াজ ফ্লাইং। তো একটা ফিলিং, খুব একটা দম বন্ধ হওয়ার মতো ফিলিং। কিন্তু নিশ্চয়ই খুশি হয়েছিলাম, মানে এত বছর যে পাবলিক রিলেশনে কাজ করলাম, শেষকালে আখেরে গিয়ে সেটার একটা মান্যতা আমি পেয়েছি, রিকগনিশন পেয়েছি। এর চেয়ে বড় জিনিস কি হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লোক বেঁচে থাকতে সম্মান কমই দেওয়া হয়, মরে গেলে সবাই বলে এত ভালো লোক ছিল, এই ছিল, ওই ছিল। ও বেচারা তো হয় শ্মশানেও পুড়ে গেছে বা কবরে ঢুকেছে, অত শুনতে পায় না। কিন্তু আমি বেঁচে থাকতে অ্যাওয়ার্ডটা যখন পেয়ে গেলাম, আমি ভগবানকে মানে মনে মনে করে ধন্যবাদ দিলাম। আর আমাকে এই যে এই স্থানে আমি পৌঁছালাম, অবস্থানে পৌঁছে যে অ্যাওয়ার্ডটা পেলাম, ওটাতে আর যারা যারা আমাকে সাহায্য করেছে, ওদের জন্য আমি মনে থেকে ওদেরকে ছোট হলে আশীর্বাদ, বড় হলে তাদেরকে ধন্যবাদ দিলাম। পরে অ্যাওয়ার্ড নিয়ে আসার পরে আমি চেষ্টা করেছি যতজনকে পারি, আমি কোনো মেসেজ দিচ্ছি বা ফোন করে বলেছি যে আপনাদের মধ্যে যথেষ্ট অবদান আছে, এটা শুধু আমার একার না। বেসিক্যালি আমার আই হ্যাভ নো আইডিয়া দ্যাট মানে এই চাণক্য অ্যাওয়ার্ডটা বেসিক্যালি কিসের জন্য দেওয়া হয়? এটা পাবলিক রিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া গত 20 বছর থেকে এই অ্যাওয়ার্ডটা দিয়ে আসছে। পাবলিক রিলেশন বা ওর সাথে আনুষঙ্গিকভাবে জড়িত যেসব বিষয় আছে, অ্যাডভার্টাইজিং, মাস কমিউনিকেশন, মিডিয়া রিলেশনস, ওইসব ক্ষেত্রে যারা মানে অনেক বছর থেকে পারদর্শিতার সাথে কাজ করছে, ওদেরকে সম্মান বা মান্যতা দেওয়ার জন্যই এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ভেরি ইন্সপায়ারিং। আচ্ছা স্যার, আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি একাধারে পাবলিক রিলেশন কনসালটেন্ট, একাধারে ফর্মার এসবিআই ওয়ার্কার, একাধারে পোয়েট, তো আপনি এত সব ব্যক্তিত্ব, পার্সোনালিটি আপনি কিভাবে ধরে রেখেছেন? ফ্রম হোয়ার ইউ গেট মোটিভেশন? এটা তো খুব বড় কথা না। আমাদের দেশের যেসব মেয়েরা আছে, ওদের কাছ থেকেই আমরা অনুপ্রাণিত হতে পারি। বাংলায় কথা আছে না, যে মেয়ে ভাত রাঁধে সে চুলো বাঁধে, ঠিক কি না? খালি চুলো বাঁধে না, সে বাড়ি ঘর সামলায় মেয়ে, সে বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে মানুষ করে, সব কিছু করে। তো আমিও ওরকম, মানে আমার একটা মুখ্য, ধরো এক সময় স্টেট ব্যাংকে আমি চিফ ম্যানেজার পাবলিক রিলেশন ছিলাম, কিন্তু ওটা ধরো 10টা থেকে 5টা ওই কাজ, বাকি সময়টুকু কি করব? তখনই তো অনেক কিছু করার ইচ্ছা জাগে। তো কেউ হয়তো সিনেমা দেখে, কেউ গিয়ে পিৎজা হাটে পিৎজা খায়, তো আমি সেসব না করে আমি যদি একটা নতুন কোনো সাবজেক্ট সম্বন্ধে কিছু কোর্স করতে পারি, সেটা করেছি। বা কোনো একটা অর্গানাইজেশনের সঙ্গে জড়িত হয়ে জনগণের জন্য যদি আরো কিছু একটা করতে পেরেছি, সেই কাজটা আমি চেষ্টা করেছি করার জন্য। তার ফল হয়েছে যে আমি অনেকগুলো ক্ষেত্রে জড়িত হয়ে গেছি। সেই জন্য আমি স্টেট ব্যাংকে, আমার একটা খুব ভালো চাকরি ছিল, যার মধ্যে তোমার বাড়ি ভাড়া ব্যাংক থেকে দিচ্ছিল, তাছাড়া মেডিকেল ফেসিলিটিস বা অন্যান্য অনেক ফেসিলিটি ছিল। আমি সেটা ছেড়ে দিলাম, কারণ আমার মনে হলো যে ভগবানের তৈরি পৃথিবীটা তো অনেক বড়, তো আমি যদি সারা জীবন ব্যাংকেই থেকে কাটিয়ে দিই, তো বাকিটা তো দেখা হবে না। তো ব্যাংক ছেড়ে আমি কোথায় গেলাম, নিউজ পেপার দুটোতে কাজ করলাম, এদিকে পাবলিক রিলেশন ফার্ম এস্টাবলিশ করলাম। তারপরে আমি আরও অন্যান্য নানা কাজে নিজেকে ব্যস্ত রাখলাম, টিচিংয়ে চলে গেলাম। তো এসব করে আমার মনে হয়
যে আমি কোনো একটা ছকের মধ্যে নিজেকে ধরে রাখিনি, আর আলাদা আলাদা বিভিন্ন ক্ষেত্রে কাজ করার জন্য আমার এখন সবখানে হিতৈষী বন্ধু এরকম অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি কোনো জায়গায় গেলে নিজেকে না কোনো স্ট্রেঞ্জার বা অচেনা বলে আমার মনে হয় না, কেউ না কেউ আমার বেরিয়ে যায়, বন্ধু বা যার সাথে আমার কানেকশন আছে। তো এসব কিছু একটা সৃজনাত্মক বা পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে। স্যার, আপনার ভেতরে যে একটা কবি সত্তা আছে, সেটাকে আপনি কি করে চিনলেন? ওটা তো নিজে থেকে হয়ে যায়। আমি যদি লিখতে বসি হ্যাঁ, তো আমার মনে হয় আমাকে কিছু করতে হয় না, আমার কলমই নিজে থেকে চলতে লাগে, আর তো ওর মধ্যে থেকে ছন্দ বেরিয়ে আসে। তো আমি একবার কি হয়েছে, মানে এই কবিতা লিখতে গিয়ে যেরকম কবিতা সবাই লিখে সেরকম তো লিখেছি, কিন্তু আমি যখন ইউএসটিএম, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়, ওখানে অনেকদিন আমি বিভিন্ন পোস্টে ছিলাম, ওদের কাজের সাথে আমি জড়িত ছিলাম, তখন ওই চ্যান্সেলর মিস্টার মাহবুবুল হক আমাকে রিকোয়েস্ট করলেন, কোনো একজন বিশেষ ব্যক্তি আসছেন, ওনাকে যেটা স্মৃতিফলক বা প্লেক দেওয়া হবে ওটা কবিতায় লিখে দেওয়ার জন্য। তো আমি লিখলাম। তারপর থেকে যখনই কোনো ব্যক্তিত্ব বড় কেউ এসেছে, সে এপিজে আব্দুল কালাম হোক, আরও অনেক, সে বেহিসাব, আমি ওদের নামে কবিতা লিখতাম। আর ওর বিশেষত ছিল প্রত্যেকটি যে লাইন আছে, প্রত্যেকটি কবিতার সেন্টেন্স, বাক্য, এর প্রথম শব্দ, প্রথম অক্ষর যেটা, ওগুলি নিয়ে যদি যোগ করা হয়, একসাথে লেখা হয়, তাহলে ওই ব্যক্তির নামটা ওতে চলে আসে। তো সেরকম আমি 100 বা বেশি কবিতা এখন পর্যন্ত লিখেছি। কটা কবিতা লিখেছেন এখন অবধি? লিখেছি তো অনেক, কিন্তু এখনো ছাপেনি, আমার কবিতা ছাপেনি, হয়তো সময়ে ছাপবে। কবিতা অনেক লিখেছি, বিশেষ করে গত 4 বছর যখন আমি বোম্বেতে ছিলাম, তখন তো আমার সামাজিক কাজকর্ম অনেকটা স্থগিত হয়ে গেছিল, তখন বসে অনেক কবিতা লিখেছি। আচ্ছা, আমরা আমাদের বৈঠকের পর্বকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। সাপোজ আপনি যদি এই পাবলিক রিলেশন কনসালটেন্টের এই দিকটাতে যদি না থাকতেন, একদম শুরু থেকে আপনার কলেজ লাইফ থেকে আপনি যদি এই সব কিছু না থাকতেন, তাহলে আপনি আপনার কেরিয়ারটাকে কিভাবে স্ট্রং একটা কেরিয়ার সাজিয়ে তুলতে আপনি পছন্দ করতেন? আমার তো বাবা মা বলে যে ছোট থেকে আমি বলতাম আমি নিউজ পেপার এডিটর হব। হ্যাঁ, তো সেটা কোনো কারণে স্কুল কলেজ যখন হয়ে গেল, তখন সেটা হয়তো ব্যাক বেঞ্চে চলে গেল। তখন আমি ভাবতাম যে আমি আইএএস অফিসার হব, কিন্তু আইএএস পরীক্ষা জন্য যখন প্রস্তুত ছিলাম, তখনই স্টেট ব্যাংকের প্রভিশনারি অফিসারের পরীক্ষাটা এসে গেল, সেখানে বসলাম, পেয়ে গেলাম। তো স্টেট ব্যাংক প্রভিশনারি অফিসারের চাকরিটাও তখন খুব একটা ইট ওয়াজ ইন বিগ ডিমান্ড, আর লোকে ওটার জন্য অনেক চেষ্টা যত্ন করতো। ওটা যখন হয়ে গেল, তখন আর আইএএস এর দিকে আমার ঝোঁক গেল না। কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো আমাকে, যে আমি যদি আলটিমেটলি যেটা হলাম, যে পাবলিক রিলেশন কনসালটেন্ট হলাম, সেটা যদি না হয়ে অন্য কিছু হতাম, তবে কি হতাম? আমার মনে হয় যে আমি সোশ্যাল ওয়ার্ক বা সমাজ কল্যাণের কাজেই নিজেকে জড়িয়ে রাখতে চাইতাম। কারণ দেখো, ভগবান আমাদেরকে তো অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, ভালো বাড়ি দিয়েছে, ভালো খাওয়া দাওয়া, পড়ছি, সব করছি। তো একটা সময় এসে যখন মনে হয় আমি তো সব কিছু পেয়েছি, কিন্তু এরকম অনেক আছে যারা কিছুই পায়নি, ওদেরকে যদি আমি কিছু দিয়ে যেতে পারি, ওটার মতো স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টি অন্য কিছুতে পাওয়া যায় না। আমি ওই কাজেই নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দিতাম। তো এর একটা ঋণাত্মক দিক আছে, নেগেটিভ সাইডও আছে। এতে কি হয়, অনেক সময় আমার ছেলেমেয়েরা মনে করতো যে আমি বাইরের ছেলে মেয়ে বা বাইরের লোকেদের জন্য বেশি করছি, ওদের দিকে ধ্যান দিচ্ছে না, যতটা নজর দেওয়ার দিচ্ছে না। এই নিয়ে অনেক সময় কথা কাটাকাটিও হয়েছে। তো আমি তো ওদেরকে বলেছি যে তোদেরকেও দেখছি, ওদেরকেও দেখছি। হ্যাঁ, বাইরের কাউকে দেখলে নিজের আত্মীয় স্বজন বা নিজের পরিবারের সদস্যদের যে গুরুত্বটা কমে যাবে, এটা তো হয় না। কিছু জিনিস আছে, যত দেয়া যায় ততই বাড়ে। যেমন একজন ভালো শিক্ষক, ও যত ভালো করে পড়াবে, ওর জ্ঞান তো কমবে না,
ওর যেটা আছে ওটা তো থাকবে, একদম ঠিক কথা। কিন্তু অন্যরা বেনিফিটেড হবে। আমি সেই চেষ্টা করতাম। স্যার আপনি এই পাবলিক রিলেশন সেক্টরে, আমি আপনাকে গত 20 বছর ধরে চিনি। আমি দেখেছি আপনার একটা গুণ আছে, সেটা হচ্ছে আপনি সবার সঙ্গে একদম হাম্বল একটা রিলেশন মেনটেন করছেন। এটা আপনার একটা পার্সোনালিটি। কি, হাউ ইট ইজ পসিবল? আর আপনি কিভাবে মানে এত ইন্সপায়ারিং, কিভাবে মোটিভেটেড হন? এটা তোমার কি বলে হিউমিলিটি বা হাম্বল বলে কথা না। মানে আমি যখনই পাবলিক রিলেশনে যাব, আমার যেটা লক্ষ্য সেটা ক্লিয়ার। আমি যদি তোমার হয়ে পাবলিক রিলেশনে কাজে যাচ্ছি, আমার কি কাজ? আমার কাজ হচ্ছে তোমার ছবিটা, তোমার ইমেজটা ভালো করে দেওয়া। আমার না, তোমার কাজটা আমি করছি, কিন্তু তোমার জন্য করছি। কিন্তু অনেকে ভুল করে যে ওই কাজ করতে গিয়ে আমি নিজেকে সামনে তুলে ধরলাম, হ্যাঁ আমি এই করছি, আমি ওই করছি, তখন জিনিসটা খাটো হয়ে যায়। আমি তোমাকে একটা উদাহরণ দিই। যখন ওর নাম কি, করণ জোহর, ফিল্মের ডাইরেক্টর, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, হ্যাঁ ও যখন করেছে, স্ক্রিনে কে ছিল, পর্দায় কে ছিল, কাকে দেখেছে লোকেরা? শাহরুখ খানকে দেখেছে, কাজলকে দেখেছে। ওখানে যদি করণ জোহর এসে যেত তাহলে জমতো না জিনিসটা। ওর রোলটা হচ্ছে ফিল্মটা বানানো, সাকসেসফুল করা, বক্স অফিস থেকে অনেক টাকা নিয়ে আসা। তো পিআরও বা পাবলিক রিলেশনে যারা কাজ করছে, ওদের ডিউটি হচ্ছে আমি এর জন্য কাজ করছি। পাবলিক রিলেশনে যে কাজ আমার, সেটা হচ্ছে ওদের ইমেজ, সে একটা ব্যক্তি হোক বা একটা অর্গানাইজেশন হোক, একটা কোম্পানি হোক, একটা এফএমসিজি, ফাস্ট মুভিং ম্যানুফ্যাকচারিং গুডস বা সার্ভিসেস সেক্টরে হোক, ব্যাংক হোক, এয়ারটেল হোক, মানে টেলিকম সার্ভিস প্রোভাইডার, যার জন্য কাজ করছি ওদের ইমেজটা ভালো হবে, আমি ব্যাকগ্রাউন্ডে থাকবো। তো সেজন্য মানে ওই ওই জিনিসটা অবজেক্টিভে ক্লিয়ার থাকলে কোনোখানে কনফ্লিক্ট হবে না। পিপল উইল লাইক ইউ এন্ড ইউ উইল বি এবল টু ডেলিভার দ্য গুডস। তুমি তোমার যেটা তোমার কাছ থেকে লোকের যেটা এক্সপেকটেশন, সেটা ফুলফিল করতে পারবে। ভেরি ইন্সপায়ারিং। স্যার এখন তো বর্তমান সময়ে আমরা সবাই ডিজিটাল লাইফ লিড করছি, এবং আমরা সবাই ডিজিটালি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে সবার সঙ্গে পাবলিক রিলেশন মেনটেন করছি। আগেকার দিনের মতো তো আর সেই যে অনাবিল বসে মুখোমুখি বসে গল্প করার, সেই বাড়িতেও লোকজন এখন কম আসে, গেলেও আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানে যাওয়া হয়। আগেরকার দিনে সেই পরিবেশটা আমরা আপনার খুঁজে পাচ্ছি না। তো অ্যাজ এ মানে পাবলিক রিলেশন কনসালটেন্ট, আপনি যদি আপনার ক্লায়েন্টকে একটা স্ট্রং, একটা যদি ক্লায়েন্টকে তুলে ধরতে, কোনো ব্র্যান্ডকে তুলে ধরতে আপনি যদি একটা স্ট্রং স্ট্র্যাটেজি মানে করতে চান, তাহলে সেটা কিভাবে আপনি সেটাকে? তুমি যে প্রসঙ্গ নিয়ে প্রথমেই বললে যে আগে যেটা মানুষের মধ্যে একজনের সাথে আরেকজনের ওঠা বসা, দেখাশোনা, সামনাসামনি, সেই জিনিসটা কমে গেছে। তো সেটার কোনো সাবস্টিটিউট নেই, ওটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। যেমন জন্মের পরই মা যদি সদ্যজাত শিশুকে কোলে না নেয়, সেই উষ্ণতা যদি বাচ্চা না পায়, সেটা যতই তুমি ওকে ইনকিউবেটরে রাখো, আর্টিফিশিয়াল ওয়ার্ম দেওয়ার জন্য ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দাও, বাচ্চাটা সেই উষ্ণতা তো পাবে না। তো আমাদের পাবলিক রিলেশনে যত রকম স্ট্র্যাটেজি হোক, ডিজিটাল হোক, আইটি রিলেটেড হোক, সেটা তখনই পারফেক্ট হবে, 100% সাকসেসফুল হবে যখন ওর মধ্যে একটা হিউম্যান টাচ থাকবে। আমি নিজেরই একটা উদাহরণ দিই। আমরা যখন স্টেট ব্যাংকে ছিলাম, আমাদেরকে যেমন মিডিয়ার সাথে, জার্নালিস্টদের সাথে একটা সম্পর্ক রাখতে হতো। তো ওটা একটা প্রেস রিলিজ দিয়ে দিলে, একটা ফোন করে দিলে, বা ওদেরকে একটা ভালো গিফট দিলে মনে হয় কাজটা অনেকটাই হয়ে যায়। কিন্তু তা আমরা করতাম, কিন্তু তার উপরে আমরা জার্নালিস্টদের বার্থডে জেনে নিতাম, ওদের অ্যানিভার্সারি জেনে নিতাম। তখন বাড়িতে গিয়ে বার্থডে কেক, ফুলের তোড়া দিয়ে আসতাম। অ্যানিভার্সারি হলে ওদের দুজনকে দিয়ে আসতাম। পরে যখন আরও আমাদের আইডিয়া নিজের মনে আসতে লাগলো, ব্রেনস্টর্মিং করে, তখন কখনো অ্যানিভার্সারি হলে আমরা সিনেমার টিকিট দুটো নিয়ে যেতাম, হাজব্যান্ড ওয়াইফ যাতে একসাথে সিনেমায় যেতে পারে। হ্যাঁ, আর বড় বড় কোম্পানি তো ওদেরকে হলিডেতে পাঠায়, গোয়াতে পাঠিয়ে দিল, এইসব। তো এগুলি কিছুটা পার্সোনাল টাচ, এগুলি শুধু ইমেল করে আর বা হোয়াটসঅ্যাপ করে হয় না। সেটা জরুরি, সময়ের দাবি, সোশ্যাল মিডিয়াতেও প্রেজেন্ট থাকতে হবে, কিন্তু
পার্সোনাল টাচ খুব জরুরি, মানে প্রয়োজনীয়। সেটা কি করে সম্ভব? এই মানে এখন ডিজিটাল লাইফে আমরা তো সকলেই ব্যস্ত, প্রত্যেকের লাইফে মানে প্রেশারটা, ব্যস্ততা মানে এফেক্ট করছে। না, এটা বড় বড় কোম্পানিরা বুঝতে পারে এটা সম্ভব, অসম্ভব কিছু না। দেখবে বড় বড় কোম্পানিদের যারা পিআরও আছে, কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার, ফ্লোর ম্যানেজার, গেস্ট রিলেশনস ম্যানেজার, ওরা এমনভাবে সিলেক্ট করা হয় যাদের ব্যক্তিত্ব মানে সর্বগুণ সম্পন্ন। ওরা খুব মিষ্টি করে হাসে, খুব মিষ্টি করে কথা বলে, লোকের সাথে সময় কাটায়, বসে জিজ্ঞেস করে যে আপনার কি সমস্যা আছে বলুন। তুমি ধরো ব্যাংকে গেলে, একটা ভালো ব্যাংক হলে অনেকক্ষণ হয়তো বসে আছো লাউঞ্জে, কেউ না কেউ এসে, ফ্লোর ম্যানেজার বা গেস্ট রিলেশন অফিসার এসে বলবে আপনি অনেকক্ষণ থেকে বসে আছেন, বলুন তো আপনার মানে প্রবলেমটা কি। তখন সেই কাস্টমার বা সেই খদ্দের যদি বলে আমি এই জিনিসটার জন্য অনেকক্ষণ বসে আছি, তখন ওরা চেষ্টা করবে যে ইমিডিয়েটলি তৎক্ষণাৎ এটা সমস্যার সমাধান করে দেওয়া যায় কিনা। আর যদি করে দেওয়া না যায় তবে বলবে আপনি এক কাজ করুন, এটা আমার কাছে ছেড়ে যান, আপনি আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে আসুন, আপনার যদি বাইরে কোনো কাজ থাকে সেটা সেরে তারপরে আসুন। তো এই যে একটা ব্যক্তিগত যেটা মানে কন্ট্যাক্ট, একজনের সমস্যাটা বুঝে নেওয়া, ওর সাথে একটু মিষ্টি করে কথা বলে নেওয়া, এটাই হচ্ছে পাবলিক রিলেশন। কিন্তু একজন বসে থাকলে 1 ঘন্টা কেউ ওর দিকে কোনো মানে নজর করলো না, তো ওর সাথে কথা বললো না, সারা দিন বসে ও চলে গেল, ওর কাজটা হলো না, তখনই মানুষের মনে একটা কি বলে নেগেটিভ একটা অপিনিয়ন জেগে যায় ওই অর্গানাইজেশনের প্রতি। ওদের সেরকম আগের যেরকম একটা আবেগ ছিল, হ্যাঁ, সেটা আর থাকে না। স্যার, উই মুভিং ফরওয়ার্ড, আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে যদি কেউ মানে নিউ কামাররা want to choose strong career in public relations sector, what will be your advice? পাবলিক রিলেশন সেক্টরে কেউ যদি যেতে চায়, এক সময় ছিল যখন পাবলিক রিলেশনের যে কোনো স্পেশালাইজ কোর্স ছিল না, আজকাল আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওই কোর্সটা যদি কেউ করে নেয় সেটা ভালো, কিন্তু ওটা না করেও যদি যে ফ্লেয়ার, যে পাবলিক রিলেশন অফিসার বা পিআরওর যেগুলো গুণ, সেই গুণ যদি কারো মধ্যে থাকে, সে খুব অনায়াসে এই পাবলিক রিলেশন সেক্টরে সাকসেসফুল হতে পারে। একটা হলো তোমার কমিউনিকেশন স্কিল, মানুষের সাথে যোগাযোগের জন্য কমিউনিকেশনের মধ্যে কি আসে, রিটেন, ভার্বাল, আজকাল ডিজিটাল, যোগাযোগের যতগুলো মাধ্যম আছে ওর উপরে একটা নিজের যথেষ্ট কন্ট্রোল থাকা চাই। তারপরে স্বভাবটা মিষ্টি হওয়া চাই, অনেক ধৈর্য হওয়া চাই, আর হেল্পিং অ্যাটিটিউড, যে আমার কাছে যে কেউ আসছে আমি ওকে সাহায্য করব। অনেক সময় এমন হয় বড় বড় অর্গানাইজেশনের লোক আসে অমুক একটা কাজের জন্য, তো পিআরও তো আর সব কাজ করে দিতে পারবে না। ধরো হসপিটালের পাবলিক রিলেশন অফিসার, ওর কাছে একজন এসে বললো আমার এই প্রবলেম, আমাকে একটু আপনি সাহায্য করে দিন। তো পাবলিক রিলেশন ম্যানেজার তো ডাক্তার না, নার্স না, বা কম্পাউন্ডার না, যে একটা ইঞ্জেকশন দিয়ে দিল, ওষুধ লিখে দিল, সেটা তো হবে না। কিন্তু পিআরওর জানা উচিত যে কার সাথে এর যোগাযোগ করিয়ে দিলে এর প্রবলেমটা ইমিডিয়েটলি সলভ হয়ে যাবে। সেই যোগাযোগ করিয়ে দেওয়াটা পাবলিক রিলেশনের কাজের মধ্যে পড়ে। তো এই গুণাবলী যদি কারোর মধ্যে থাকে, সে ইজিলি পাবলিক রিলেশন ম্যানেজার হতে পারে। আর কোনো একজন যদি ছেলে হোক মেয়ে হোক কোনো একটা অর্গানাইজেশন জয়েন করলো, ওখানে পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট নেই, পাবলিক রিলেশন অফিসারের পোস্ট নেই, কিন্তু ও যে কোনো পোস্টে জয়েন করতে পারে, অ্যাকাউন্ট্যান্ট, ক্যাশিয়ার, যা কিছু হতে পারে। কিন্তু ওর মধ্যে সেই গুণাবলী থাকলে ওর উচিত নিজের যারা সুপিরিয়ার্স আছে, ওর যে বস আছে, বসকে বোঝানো আমরা যদি এই জিনিসটা করি তাহলে আমাদের ইমেজটা ভালো হয়, আমাদের অর্গানাইজেশনের বিজনেস ভালো হবে, পাবলিকের কাছ থেকে আমরা অনেক গুডউইল পাবো। যেমন একটা অফিসে পিআরওর পোস্ট নেই, কিন্তু একজন ব্যক্তি আছে, একজন লোক আছে যে পাবলিক রিলেশন সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, তো বলতে পারে যে কাল 26 জানুয়ারি চলুন আমরা ফ্ল্যাগ হোস্টিং করে একটা গ্রামে যাই, বা আশেপাশে কোনো একটা স্লাম এরিয়াতে যাই, বস্তি এলাকাতে যাই, গিয়ে কিছু খাবার জিনিস বা কাপড় চোপড় বা এমন কিছু ওদের দরকারি জিনিস আমরা ওদেরকে ডিস্ট্রিবিউট করি, যাতে ওদের সাথে আমাদের রিলেশন ভালো হবে। আর
আরও অন্য 10 জন যারা জানবে শুনবে ওরা বলবে হ্যাঁ দেখো তো এরা রিপাবলিক ডে দিন অন্যদেরকে মনে রেখেছে, যারা দুস্থ, যারা অভাবের মধ্যে আছে ওদেরকে মনে রেখেছে। আমি একটা খুব ছোট এক্সাম্পল দিলাম। বড় বড় অর্গানাইজেশন তো ওরা হসপিটাল খুলতে পারে, স্কুল খুলে দিতে পারে, কোনো একটা দুর্গম এলাকায় একটা স্কুল খুলে দিল যেখানে শিক্ষার যথেষ্ট মানে সেরকম ফেসিলিটিস নেই। তো এরকম কাজ ওটাকে বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, মানে একটা অর্গানাইজেশনের একটা সামাজিক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা পূর্ণ করা। ইভেন আমি তো মনে করি আমাদের প্রত্যেকেরই মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেরই আমাদের একটা মানে সামাজিক দায়িত্ব রয়েছে, এবং আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কারণে হয়তো যতটা দায়িত্ব করা উচিত আমাদের সমাজের প্রতি আমরা কিন্তু করতে পারছি না। তো পাবলিকেশনের ক্ষেত্রে এই কথাটা খাটে, যে পাবলিক রিলেশন সাবজেক্টে বলে যে এভরি এমপ্লয়ি অফ অ্যান অর্গানাইজেশন ইজ এ পিআরও। শুধু পিআরও যে পোস্ট আছে ওই পিআরও আর অন্য না এরকম না। তুমি একটা অফিসে যাচ্ছ বা একটা ইনস্টিটিউশনে যাচ্ছ, ওখানে গেটের মধ্যে যে সিকিউরিটি গার্ড বা যে রিসেপশনিস্ট আছে ওরই ব্যবহার যদি খারাপ হয় তাহলে ভিতরে যতই কিছু থাকুক সেই হীরা পান্না মুক্তা মণি ওর কোনো ভ্যালু নেই। কারণ তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ দ্য লাস্ট এক্সপিরিয়েন্স। এখানেই তোমাকে দাঁড় করিয়ে রেখে দিল, বললো না এখন ঢুকতে পারবেন না, অমুক তমুক, তখন একটা ধারণাটা খারাপ হয়ে যায়। এই জন্য অ্যাকচুয়ালি প্রত্যেক এমপ্লয়িকে, প্রত্যেক অর্গানাইজেশন, প্রত্যেক এমপ্লয়িকে কিছু না কিছু পাবলিক রিলেশনের যে বেসিক যেগুলো জিনিসটা জানতে হয়। যে কারো সাথে দেখা হলে একটা হাসি মুখে কথা বলা, বা যখন যে দিনের কোন সময় দেখা হলে একটি গ্রিটিংস, সকালে হলে গুড মর্নিং বলতে হবে, বিকেলে হলে গুড ইভিনিং বলতে হবে। এই জিনিসগুলো রপ্ত করা উচিত। কোনো একটা যদি হেল্প কেউ করলো, থ্যাংক ইউ বলা, এগুলির জন্য তো পয়সা খরচা হয় না, এই জিনিসগুলো আমাদের রপ্ত করা উচিত। ইংলিশ সেন্টেন্স হলে প্লিজ বলাটা বহুত জরুরি। সত্যি সত্যি। দর্শকরা, আশা করছি আমাদের কথোপকথন আপনাদের ভালো লাগছে, আপনারা আমাদের বৈঠকটাকে এনজয় করছেন, এবং আমরা আরো যাচ্ছি পরবর্তী, আমরা আমাদের বৈঠককে এগিয়ে নিয়ে যাচ্ছি। স্যার, আমার পরবর্তী কোশ্চেন আপনার কাছে থাকছে যে আমি কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আপনার একটা কলেজ টাইমের একটা ফটো দেখেছিলাম। তখন আপনি খুব মানে হ্যান্ডসাম ছিলেন। আপনার কলেজ টাইমের এভারগ্রিন কোন স্টোরি আপনি যদি শেয়ার করতেন। আমি তো জানতাম না যে আমি হ্যান্ডসাম ছিলাম। হ্যাঁ, আমি দেখেছিলাম, বেশ ভালো লাগছিল। তোমার কথা মনে আছে আবার কলেজ লাইফে ফিরে যাই। হতে পারে। তো ওটার মধ্যে তো আমার কোনো বাহাদুরি নেই। তো সৃষ্টিকর্তা আমাকে যেরকম বানিয়েছে ওরকমই আমি ছিলাম। আর নিজের পোশাক টোশাক এসবের উপরে অত বেশি গুরুত্ব দিতাম না, কিন্তু সবসময় আমি স্মার্ট হয়ে থাকার চেষ্টা করতাম। হ্যাঁ, শুনেছি পরে অনেকেই বলেছে আমি যখন কলেজ টলেজ পাস করে গেছি যে আমি বেশ সুটেড বুটেড হয়ে যেতাম প্রায় সময়ই, আর খুব পাংচুয়াল ছিলাম। এমনকি অনেকে বলেছে যে ওরা আমাকে দেখে ঘড়ির টাইমটা মিলিয়ে নিত। এই ছেলেটা যখন এখান দিয়ে যাচ্ছে তখন ঠিক 10টা বেজেছে বা 10টা বাজতে 5 মিনিট বাকি। তো ক্লাসের টাইমে পৌঁছাতাম। অফিসেও যখন প্রথম আমি জয়েন করি পাংচুয়ালিটিটাকে আমি খুব গুরুত্ব দিই, এখনও দিই, সময়ে কাজ করা। তো অ্যাকচুয়ালি মানুষের যেটা আকর্ষণ আসে না একজনের প্রতি, সেটা লুকস থেকে অত বেশি হয় না। লুকসটা তো টেম্পোরারি, আজ কেউ দেখতে সুন্দর আছে কালকে নাও থাকতে পারে। আর বয়সের সাথে সাথে সে বিউটি কুইনও সে ওল্ড লেডি হয়ে যায়, তাই না? কিন্তু মানুষের মধ্যে যদি ভালো গুণ থাকে, অন্যের প্রতি যেটা বললাম না, হেল্প করার একটা অ্যাটিটিউড থাকে, অন্তরটা পরিষ্কার থাকে, আর আগ্রহ নিয়ে অন্যর কথা শুনে, এই জিনিসগুলো এমনি মুখে মানে মুখের ভাব ভঙ্গিতে এগুলি ফুটে যায়। যে আমি দেখলেই বুঝতে পারি বেসিক্যালি এই স্ত্রী লোক হোক পুরুষ লোক হোক, হি অর শি ইজ এ পজিটিভ পারসন। তখন ওকে ভালো লাগে। যেরকম শাহরুখ খানকে ভালো লাগে, অম্পুরিকেও ভালো লাগে। অম্পুরির তো মুখে অনেকগুলো ওই দাগ টাক ছিল, কিন্তু ওকে ভালো লাগতো বিকজ হি ওয়াজ বেসিক্যালি ভেরি নাইস পারসন। হ্যাঁ, ভালো অ্যাক্টর ছিল। হ্যাঁ,
তো স্মিতা পাতিল তো তোমার ধরো যারা অন্যরা যারা সুন্দরী আছে ঐশ্বর্য রায় বা ওদের মতো অত বেশি মানে অ্যাগ্রেসিভলি বিউটিফুল না, শি ওয়াজ ডার্ক কমপ্লেশন, কিন্তু ওকেও ভালো লাগতো, নন্দিতা দাসকেও ভালো লাগতো। এদের মানে গুণের জন্য ওদের অ্যাক্টিংটা এত ভালো ছিল। আর এমনিও অ্যাক্টিংয়ের বাইরেও ওরা সমাজের প্রতি ওদের দায়বদ্ধতা খুব বেশি ছিল, এই জন্য এই পার্সোনালিটিতে ব্যক্তিত্বকে ভালো লাগতো। ছাপ পড়ে যায়, সত্যি কথা। কিন্তু একজন মানুষের কথাবার্তা এবং কি বলছে, ওঠা বসা সমস্ত কিছু সে দেখতে অত দর্শনীয় না হলেও ওর কাজে কথায় মানুষের অন্তর জয় করে নিতে পারে। স্যার, আপনার জীবনে আপনি এত কিছু অ্যাচিভ করেছেন, তবুও মানুষের থাকে না একটা রিগ্রেট থেকে যায়। জীবনের কোনো রিগ্রেট আছে যে না এটা হলে ভালো হতো, এটা এমনটা না এমনটা হলে ভালো হতো? সে রিগ্রেটের কোনো দাম নেই, সেজন্য আমি ভাবি রিগ্রেট করে কোনো লাভ হয় না। হ্যাঁ, সবসময় পজিটিভ থাকাটাই ভালো। ইংরেজিতে একটা কথা আছে, ইট ইজ অলওয়েজ গুড টু বি বেটার নট বিটার। মানে কোনো একটা এক্সপিরিয়েন্স থেকে বিটারনেসটা নেওয়া ঠিক না। আমি কীরকম বেটার হতে পারি, যে এই ঘটনাটা হয়ে গেল, যে একে এই লোকটা আমার সাথে এই করলো, ওকে আমি দেখে নিব, ওটা বিটারনেস, এতে কোনো লাভ হয় না। কিন্তু লেট মি বি বেটার ফ্রম দ্য এক্সপিরিয়েন্স, যে আমি এই জিনিসটা আমি যে করলাম, এটা না করে যদি আমি ওইটা করতাম তাহলে নিশ্চয়ই এই ভুল বোঝাবুঝি হতো না। সো আই এম ট্রাইং টু বিকাম বেটার। সো অলওয়েজ ট্রাই টু বি বেটার অ্যান্ড নট বিটার। তো রিগ্রেটের লিস্ট করতে গেলে না জীবনে সে খাতার পর খাতা, ডায়েরির পর ডায়েরি ভরে যাবে। তো এগুলির উপরে আমাদের নিয়ন্ত্রণ নেই, আমাদের সময় সীমিত। ভগবান দিনে 24 ঘন্টা দিয়েছেন, সেটাকে আমি 26 করতে পারবো না। ভগবান আমাকে বলেছেন কমসে কম তুমি 6 ঘন্টা 7 ঘন্টা শুবে, সেটা কমিয়ে যদি আমি 3 ঘন্টা করি তখনই আমার প্রবলেম হবে। এগুলি মেনে নিতে হবে। তো এই যে প্রত্যেক লোককে ভাবা উচিত, আমি যা পেয়েছি অনেকে তা পাইনি, তো কিসের রিগ্রেট? আমার বাড়ি রয়েছে, আমার পরিবার রয়েছে, আমি নিজের ভরণ পোষণ নিজে করতে পারছি, আমার ভালো বন্ধু বান্ধব রয়েছে, রিঙ্কির মতো হিতৈষী রয়েছে, তো কিসের রিগ্রেট? রিগ্রেট কিসের? স্যার, এখন মানে আপনার এত মানে হেক্টিক শিডিউলের মধ্যে আপনি ব্রেন ওয়ার্কটাকে কিভাবে মানে টাইম কি করে মেনটেন মানে করছেন, বের করছেন? এখন একটু কঠিন হয়, তো নিজের রুটিনটাকে অনেক পাল্টিয়ে নিয়েছি। আগে যেগুলি ক্রিয়েটিভ ওয়ার্ক, সৃজনাত্মক কাজ যাকে বলে বাংলায়, করতাম, অনেকক্ষণ বসে লিখতাম, অনেকক্ষণ পড়তাম, এগুলি অনেক কমিয়ে দিয়েছি। উপায় নেই, কারণ আমাকে আমার স্ত্রীর সাথে যথেষ্ট সময় দিতে হয়। একটা দিন গেছে যখন কেউ কেয়ারটেকার বা বাড়িতে কাজের লোকও ছিল না, তখন ওকে এদিকে দেখতে হচ্ছে, এদিকে রান্না বান্নারও একটু খেয়াল রাখতে হচ্ছে। এর মধ্যে কেউ হয়তো ফোন করছে, কুরিয়ার এসে কোনো কিছু ডেলিভারি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো সব কিছু একসাথে করাটা কত মুশকিল হয়। কিন্তু এসব করলে বোঝা যায় একজন মানে মহিলা বা স্ত্রী একটা বাড়ি চালাতে যত কিছু করে, আমরা তো পুরুষরা বুঝতে পারি না। যখন নিজের উপরে দায়িত্বটা পড়ে তখন আমরা বুঝতে পারি, তখন ওদের প্রতি শ্রদ্ধায় মাথাটা আরো নত হয়ে যায়। এমনি সাধারণত কোনো পুরুষই বুঝে না, ওরা বলে আপনার ওয়াইফ কি করে, না ও তো কিছু করে না, এরকমই জবাব আসে। যদি অফিসে কাজ না করে তাহলে কি বলে, ও আমার ওয়াইফ কিছু করে না, কিন্তু ও যে কি করে সকাল থেকে রাত পর্যন্ত ওই জানে। হ্যাঁ স্যার, কয়েকটা আমরা দর্শকরা আমরা আজকের বৈঠকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তার শেষ করার আগে কয়েকটা শর্ট কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করব। এগুলি ওই পরীক্ষার প্রশ্নপত্রে যে শর্ট নোট থাকে, লাস্টে একটা শর্ট নোট থাকে, ওটাতে কিন্তু আমি ভালো নাম্বার পেতাম। আচ্ছা, আপনি মুভি দেখেন বলিউড? হ্যাঁ, এখন কম দেখছি, কিন্তু আমি একসময় মানে এত মুভি পাগল ছিলাম। আমি স্কুলে যখন পড়ি সপ্তাহে কমসে কম 1টা বা 2টো সিনেমা দেখতাম। বাড়িতে বলতাম না সিনেমায় যাচ্ছি, বলতাম অন্য কিছু, বলে চুপচাপ সিনেমা হলে চলে যেত। 3 খানস ইন বলিউড। 3 খানস ইন বলিউড, কি নামটা বলতে হবে? আরে ওটা তো আজকালকার বোধহয় ক্লাস 3 স্টুডেন্টও বলতে পারবে। এটা বহুত ইজি কোয়েশ্চেন। যে শাহরুখ খান, সালমান খান, আর যার বাড়িতে সেদিন এই মারামারি হলো সৈফ আলী খান, ওকে তো কি বলে স্টেবিং করে দিয়েছিল না কেউ, সে ও নিউজেই আছে। Your 3
ফেভারিট ফ্লাওয়ার? এটা তো কঠিন প্রশ্ন। আমাকে রজনীগন্ধা খুব ভালো লাগে, আর গন্ধরাজ ফুল ভালো লাগে, আর 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 টিউলিপ ভালো লাগে। ইউর ফেভারিট 3 গেম? ওটা হতে পারে ইনডোর আউটডোর। দেখতে হবে ছোটবেলা কি খেলেছি। ছোটবেলা ব্যাডমিন্টন খেলেছি, আর লুডো ক্যারম তো খেলেছি, কিন্তু লুডোকে তো আর গেম বলা যায় না। ক্রিকেট খুব বেশি খেলিনি, খেলেছি, বাট ফেভারিট গেম অফ মি। আমি আপনার বাংলা বই, যেটা না বলা কথা, বইটা পড়েছি। আপনি বইয়ে ছোটবেলায় শিক্ষকদের কথা উল্লেখ করেছেন। আপনার স্মৃতিতে এমন মানে কি যেটা এখনো ছাপ রয়ে গেছে? এখনো ওই, আমি বইটা পড়েছি কিন্তু ইমাজিনও করি সেই তখনকার দিনের সেই পরিবেশের চারদিকের ডেসক্রিপশন, বর্ণনা দেওয়া আছে। এমন কি স্মৃতি আছে যেটা আজীবন আপনি মনে 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 রাখবেন? না, এখন তো অনেক শিক্ষক ছিলেন, তো বিশেষ করে একজনের কথা তো বলা মুশকিল, তবে ওই সময় শিক্ষকদের সাথে স্টুডেন্ট বা প্যারেন্টসদের একটা সম্পর্ক খুব আলাদা ছিল। আমরা স্কুলে কোনো বদমাশি করলে সেটা বাড়িতে রিপোর্ট হয়ে যেত। মোবাইল ফোন ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, কিন্তু খবর চলে যেত। টিচাররা বাবা মাকে খবর দিয়ে দিতেন। হ্যাঁ, এরকম সিস্টেম ছিল। আর শিক্ষকরা বাড়িতে আসা যাওয়া করতেন, ওরা আসতেন। ওই প্যারেন্ট টিচার মিটিং হতো না আমাদের ওই সময়, এসব ছিল না। শিক্ষকরা সপরিবারে বাড়িতে আসতেন, খাওয়া দাওয়া করতেন, যেতেন। সম্পর্কটা অনেকটা মানে পারিবারিক সম্পর্কের মতোই ছিল। ওরা যেমন আত্মীয়র মতো ছিলেন, তো কিছু লুকানো থাকতো না। স্কুলে এই জন্য বদমাশিটা খুব হিসাব করে করতে হতো, ওদের চোখের আগোচরে করতে হতো টিচারদের, নাহলে বাড়িতে খবর পৌঁছে যেত। তবে খুব মধুর স্মৃতি। মারটার খেতে হতো, কিন্তু সেটা তো আমাদের ভালোর জন্য, সেটা পরে আমরা বুঝতে পারি। তখন কোনো টিচার চুল ধরে টানতো, কেউ কান মলে দিত, কেউ ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রেখে দিত। তো আমার তো যখন প্রথম স্কুল জয়েন করি, ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দিলে বা স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ বলে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিলে আমার খুব ভালো লাগতো। আমি ভাবতাম এটা মানে পুরস্কার। হ্যাঁ, তো সব বাচ্চারা ক্লাসে মার খাচ্ছে, ক্লাসে পড়া শুনতে হচ্ছে, আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, দরজার বাইরে দেখতে পাচ্ছি কে কোথায় যাচ্ছে। আর যখন স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করতো ক্লাসে, তখন মনে হতো আরে আমি তো সবার উপরে দাঁড়িয়ে আছি, সব নিচে আছে। তো আমাকে ভালোই লাগতো। পরে যখন অনেক বড় হলাম তখন লজ্জা লাগতো, যখন ক্লাস থেকে গেট আউট বলে দিত স্যার, তখন বেশ মানে স্যারকে বলতাম না স্যার আর করবো না, আমাকে এবার ছেড়ে দিন। আচ্ছা স্যার, এখন আমরা আমরা বৈঠকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটু অন্যরকম একটা কোশ্চেন করছি। বলছি যে এখন যে আমাদের বর্তমান যে ইন্ডিয়ান পলিটিক্স মানে যেদিকে যাচ্ছে, চারদিকে আমরা যদি তাকাই, চারদিকে মূল্য বৃদ্ধি হচ্ছে এবং ক্রমশ বৃদ্ধিই হচ্ছে। সাধারণ একটা শ্রেণীর মানুষ যতদিন যাচ্ছে গরিবের থেকে মানে গরিবতর হচ্ছে, একটা শ্রেণীর মানুষ ধনবান থেকে আরো ধনবান হচ্ছে। সেই অন দ্যাট আসপেক্ট আপনার কি ধারণা, ইন ফিউচারে স্টেবিলিটি কি আসবে, বা কিভাবে এটাকে কি বলা যায়, ভারসাম্য রক্ষা করা যেতে পারে? আপনি কি অ্যাজ এ নর্মাল পাবলিক আপনি কি ভাবেন? আজকাল তো ইতিহাস বলে সাবজেক্ট কারিকুলামে নেই, ইতিহাস পড়ানোই হয় না। তবে আগের ইতিহাসগুলো নাড়াচাড়া করলে দেখা যায় যে শুরু থেকে মানব সভ্যতার শুরু থেকে ওই সমাজ দুই ভাগে সবসময় মানে ভাগ হয়েই আছে, বিভক্ত হয়ে আছে। রিচ পুয়ার, সে রিচ পুয়ারের ধরনটা অনেক চেঞ্জ হয় আজকালকার দিনে। যেমন ডিজিটালি মানে অ্যাওয়্যার অ্যান্ড ডিজিটালি নট অ্যাওয়্যার দুটো গ্রুপ, যারা কম্পিউটার ইউজ করতে জানে, মোবাইল ইউজ করতে জানে, আর যারা জানে না, সেটার মধ্যে একটা প্রচুর গ্যাপ তৈরি হচ্ছে। সেটা ভবিষ্যতে গিয়ে আরো মানে সেই গ্যাপটা অনেক বড় হয়ে যাবে। নিজের চোখে দেখো, ছোট এক্সাম্পল, বাজারে মাছওয়ালা, যে মাছওয়ালার মোবাইল ফোন আছে, জিপে আছে, ও নিশ্চয়ই বেশি বিজনেস করতে পারছে। যার নাই সে করতে পারছে। যে রিক্সাওয়ালার মোবাইল আছে, ওকে
খদ্দের বাড়ি থেকে ফোন করে বলে দিতে পারে যে তুমি চলে এসো, আমি অমুক জায়গায় যাব। যার নাই সে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, কাস্টমার পাচ্ছে না। তো এই জিনিসগুলো আমাদেরকে আরও ভাগ করবে। আর যারা ডিজিটালি আরও বেশি এক্সপার্ট হয়ে যাচ্ছে, যাদের কাছে বহুত মডার্ন গেজেটস রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবে, ওরা এগিয়ে যাবে। আর যারা এসব জিনিস যাদের এখতিয়ারে নেই, ওরা পিছিয়ে থাকবে। তো এই ভাগগুলো থাকবে। আর এটা শুধু ইন্ডিয়ার প্রবলেম না, সারা বিশ্বে এখন নানা রকম প্রবলেম। আর আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আর আমি নিজে বড়াই করছি না, আমি ইউনিভার্সিটি টপার ছিলাম, পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স নিয়ে আমি পাশ করেছি। কিন্তু আমরা যে পলিটিক্যাল সায়েন্স পড়েছি আর আজকালকার যেটা পলিটিক্স হচ্ছে, দুটোর মধ্যে আকাশ পাতাল মানে তফাৎ, ডিফারেন্স। আগে সোশ্যাল সিকিউরিটি বা ওয়েলফেয়ার অফ পিপল সেগুলি প্রাইম ছিল, কিন্তু এখন হচ্ছে পার্টি পলিটিক্স। আমার পার্টি ভালো, ওর পার্টি খারাপ, এসব নিয়ে পলিটিক্স হচ্ছে। জনগণের যে ভালো করব সেটা মানে সেই ইম্পর্টেন্সটা কমে গেছে। আর এটা সারা পৃথিবীতে এই প্রবলেম। এখন আমেরিকার ইলেকশন হলো, ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতির, উনি শপথ নিলেন, তারপর উনি একের পর এক যেসব ঘোষণা করছেন, ওসব মানে চিন্তা করা যায় না। যে আমেরিকা আগে সারা পৃথিবী, রাস্তাটা তো কে দেখালেন? রাস্তাটা তো ইন্ডিয়াই দেখালো। আচ্ছা, সেটা হয়তো আলোচনার বিষয় না। তবে যে আমেরিকা আগে বিশ্বের নেতৃত্ব মানে দিত, ইউএনও বলো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলো, তার মধ্যে আমেরিকা থেকে সবচেয়ে বেশি মানে টাকা পয়সা ওদের কাজে মানে ওরা দিত। এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে আসবে। এতে করে কি হবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে নানা রকম প্রজেক্ট বিশেষ করে গরিব দেশগুলিতে আছে, ওগুলো বন্ধ হয়ে যাবে। তো গরিব দেশ আরও গরিব হবে, আরও অপুষ্টিতে ভুগবে, আরও মানে পিছিয়ে যাবে। তো এগুলো তুমি আমি একজন দুজন তো আমরা করতে পারবো না, বদলাতে পারবো না। তবে প্রত্যেক ব্যক্তিকে যতটা সচেতন হওয়া যায়, বিন্দু বিন্দু বৃষ্টি পুকুরের সৃষ্টি, আমরা সবাই যদি একটু কিছু করতে পারি, যদি 10 জন লোকের মতামতটাও একটু পাল্টাতে পারি, সেটাই আমাদের মানে সন্তুষ্টির কারণ হওয়া উচিত। কিন্তু এরকমটা চলতে থাকলে কিন্তু ইন ফিউচারে একটা কথা আছে না, যে পাশের বাড়িতে যদি আগুন লাগে, আমাদের পাশের দেশ যদি শান্তিতে না থাকে, সেই অশান্তির আজ কিন্তু আমাদের দেশেও লাগবে। এর একমাত্র উপায় হচ্ছে প্রত্যেক বাড়ির সামনে এক একটা ফায়ার ব্রিগেড অফিস খোলা, আর কি। এই যেরকম অবস্থা, সেই অবস্থা নিয়েই আমাদের ব্যবস্থা নিতে হবে, থাকতে হবে, এসব নিয়েই থাকতে হবে। স্যার, আজকে আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আমরা অনেক কিছু জানতে পারলাম, কিভাবে জনসম্পর্ক রক্ষী সমন্বয়ক হতে হলে তার কি কি গুণ থাকতে হবে, এবং মানে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার একটা যে গুণ, সেটা রপ্ত করতে হবে। এবং শুধুমাত্র কি বলবো, শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক হলে চলবে না, এবং আমরা যদি ওই গুণগুলো সবার সঙ্গে মিশে কাজ করার, বিভিন্ন ভাষা জানার, হেল্পিং অ্যাটিটিউড, আমরা যদি সেই অ্যাটিটিউডগুলো রপ্ত করতে পারি, তাহলে মানে এই পাবলিক রিলেশন এই সেক্টরে ওয়ান ক্যান ইজিলি স্ট্রং দেয়ার ক্যারিয়ার। দর্শকরা, আমরা আশা করছি আপনাদের আজকের এই টক শো আপনারা এনজয় করলেন, এবং আমাদের এখন র্যাপ আপ করার সময় হয়ে গেছে। এবং র্যাপ আপ করার আগে আমি একটা কথা আরেকবার বলবো, যে বর্তমানে আমরা প্রত্যেকেই ডিজিটাল যুগে, আমরা প্রত্যেকেই বিভিন্ন কারণেই হোক, সোশ্যাল মিডিয়ার চাপ বলুন বা বাড়িতে হোক অফিসে হোক, বেশি বেশি আমরা ইয়ারফোন হেডফোন ইউজ করি। সেটার তো একটা কিছু না কিছু কুফল তো আছেই। সবাই একটা মেন্টাল প্রেশারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সবকিছু মিলে আমাদের প্রত্যেক দিনের ডে টু ডে লাইফে সেটা একটা এফেক্ট পড়ছে। সবার শেষে আমি একটা কথাই বলবো, যে আপনারা সবাই সুস্থ থাকবেন শারীরিকভাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি। এবং শেষ করার আগে আমি আরেকটা কথা বলবো, স্যার, আজকে বৈঠকে আপনি এসেছেন, আপনাকে ওয়ান্স অ্যাগেন হোল হার্টেডলি থ্যাংক ইউ। আপনার আজকে টক শো এ জয়েন করে কেমন লাগলো? আমাকে তো খুব ভালো লাগলো। তোমাকে তো বললামই, আজকাল আমি খুব কম বেরোতে পারি। গতকাল রিপাবলিক ডে ছিল,
কিন্তু আগে কত প্রোগ্রামে যেতাম, যেতে পারিনি। কিন্তু আজকে রিঙ্কি তোমার আশাতে আর তোমাদের আশাতে যেন বাড়িতে একটা প্রাণ সঞ্চার হলো, আমাকে খুবই ভালো লাগলো। খুব মানে পজিটিভ ওয়েতে সময়টা কাটলো। আর এই সুযোগে আমার একটু স্মৃতিচারণা হয়ে গেল, সেই ছোটোবেলার কথা সব মনে একের পর এক আসলো। যেরকম প্লেব্যাক হয়, আমাদের ভিডিওতে প্লেব্যাক হয়, সেরকম অনেকগুলো কথা মনে পড়লো, এখন পড়েই যাচ্ছে। এখন তো মনে হচ্ছে রিঙ্কি কেন এই রেকর্ডিংটা বন্ধ করে দিল, তোমরা এই ক্যামেরাটা কেন অফ করে দিলে। যদি আরও চলতে থাকতো হয়তো আরও কিছু বলতে পারতাম। ভবিষ্যতে সেই সুযোগ পাবো। কিন্তু আমাকে খুব ভালো লাগলো, এরকম সুযোগ তো রোজ আসে না, আজ আসলো। সেজন্য আমি ভগবানের প্রতি কৃতজ্ঞ। রিঙ্কি এবং তোমার যারা সহকর্মী তোমার সাথে এসেছে, ওদের কি নাম? ওর নাম হচ্ছে রুবি। রুবি, তোমার নাম? শ্রাবণী। আর ওই দাদার নামটা কি? সুজিত। সুজিত দত্ত, শ্রাবণী আর রুবি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। মানে তোমরা এসে এই সময়টাকে একদম পরিপূর্ণ করে তুললে, আমাকে খুবই ভালো লাগছে। আর এই স্মৃতি অনেকদিন মনে থাকবে। থ্যাংক ইউ। ইফ ইউ লাইক আওয়ার চ্যানেল, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এবং খুব শীঘ্রই আমরা নতুন গেস্ট নিয়ে, নতুন পার্সোনালিটি নিয়ে আমি আসব আপনাদের সঙ্গে। এবং আশা করি আমরা নতুন নতুন ব্যক্তিত্বের, তাদের জীবনের অভিজ্ঞতার কথা আমরা জানতে পারবো, তাদের থেকে আমরা ইন্সপায়ার হব, আমি ইন্সপায়ার হব, আপনারা ইন্সপায়ার হবেন। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।